নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন গল্পকথক রীতি অডিও স্টোরি চ্যানেল। আজকে আবারও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনাদের এই উপন্যাসটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পর্বটা তো পুরোটা শুনবেনই আর কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি কেয়া পাতার নৌকো উপন্যাসের দ্বিতীয় খণ্ডের তৃতীয় পর্ব। পুজোর আগে সেই যে ঝিনুক এই বাড়ি এসেছিল এখনো যায়নি। ভবতোষ অবশ্য মাঝে মধ্যে এসে মেয়েকে দেখে গেছেন। ঠিক হয়েছে এখানে থেকেই পড়াশোনা করবে ঝিনুক। ইংরেজি নতুন বছর পড়লে স্কুলে ভর্তি হবে। এখনো মাছের বড় টুকরোটা নিয়ে, দাদুর কাছে শোয়া নিয়ে, স্নেহলতার ভাগ নিয়ে বিনুর সঙ্গে সমানে হিংসে করে যাচ্ছে ঝিনুক। তবে পুজোর ছুটিতে কলকাতা থেকে ঝুমারা আসার পর ঝিনুক যেমনটি হয়ে উঠেছিল এখন আর তেমন নেই। তখন সব সময় বিনুর দিকে তাকিয়ে থাকত সে। বিনু কি করে, কোথায় যায়, সব তীক্ষ্ণ ধারালো চোখে লক্ষ্য করত। ঝুমার সঙ্গে বিনু খেলা করলে, কথা বললে কিংবা বেড়াতে গেলে রাগে, আক্রোশে, বিদ্বেষে জর্জরিত হয়ে যেত ঝিনুক। আজকাল সেই ভাবটা তার নেই। একটা ব্যাপার বিনু লক্ষ্য করেছে। লেখাপড়া, খেলাধুলো কিংবা তার সঙ্গে হিংসের ফাঁকে ফাঁকে কখনো পুবের ঘরের দাওয়ায় চুপচাপ গালে হাত দিয়ে বসে ঝিনুক উদাস চোখে হেমন্তের অনুজ্জ্বল ধূসর আকাশের দিকে তাকিয়ে থাকে। যে ঝিনুক হিংসে করে, যে ঝিনুক দাদু দিদার ভাগ নিয়ে গাল ফুলিয়ে দুর্বিনীত ঘাড় বাঁকিয়ে থাকে, তাকে তবু চেনা যায়। কিন্তু এই মেয়েটা বড় অচেনা, তাকে বড় দূরের মনে হয় তখন। এমনিতে ঝিনুককে বিশেষ পছন্দ করে না বিনু, আবার অপছন্দও করে না। কিন্তু নির্বাক বিষণ্ণ প্রতিমার মতন এই সুদূর অচেনা মেয়েটা তাকে যেন অসীম আকর্ষণে টানতে থাকে। এক এক সময় বিনু তার কাছে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে, এখানে বসে কি করছো? প্রথমটা হয়তো শুনতেই পায় না ঝিনুক। দু চারবার ডাকাডাকির পর সে চমকে তাকায়। বিনু আগের প্রশ্নটাই আবার করে, এখানে কি করছো? মার কথা ভাবছি। মার জন্য মন কেমন করছে? আস্তে আস্তে কোঁকড়ানো চুলে ভরা মাথাটা নেড়ে অস্ফুট গলায় ঝিনুক বলে। রূপোর কাজললতার মতন বড় বড় চোখ দুটো প্রথমে জলে ভরে যায়, তারপর ফোঁটায় ফোঁটায় টপ টপ ঝরে পড়তে থাকে। এই সময়টাই একেবারে দিশেহারা হয়ে যায় বিনু। কিভাবে ঝিনুককে সান্ত্বনা দেবে, কেমন করে কোন সমবেদনার কথা বললে মেয়েটা শান্ত হবে সে ভেবেই পায় না। বিমূঢ়ের মতন তখন কিছুক্ষণ দাঁড়িয়ে ভারী গম্ভীর গলায় বিনু বলে, কেঁদো না। মাকে আমি আর কখনো দেখতে পাবো না বলো? গলার কাছটা, বুকের ভিতরটা কেমন ভারী হয়ে আসে বিনুর। কান্নার মতন কিছু একটা উথলে বেরিয়ে আসতে চায়, কিন্তু পথ পায় না। ফিসফিস করে বিনু এবার যা বলে ঝিনুক তো নয়ই, নিজেও স্পষ্ট বুঝতে পারে না। অঘ্রাণের শেষাশেষি একদিন হেমনাথ বললেন, মাঠের ধান তো পেকে এলো, আর কটা দিন পর কাটা শুরু হবে। তার আগে একটা কাজ করা দরকার। স্নেহলতা, অবনীমোহন, সুধা, সুনীতি, বিনু, এমনকি যুগলও কাছাকাছি ছিল। সবাই জিজ্ঞাসু চোখে তাকালো। ধান কাটার পরই তো যুগলের বিয়ে। তার আগে একখানা ঘর তো তুলতে হয়, নইলে নইলে কি? নতুন বউ এসে থাকবে কোথায়? যুগল যে ঘরে থাকে সেখানে নতুন বউকে তো তোলা যায় না। হ্যাঁ, সে তো ঠিক কথাই। তা ঘর উঠবে কোথায়? উত্তর না দিয়ে হেমনাথ যুগলের দিকে তাকালেন। কিরে, কোথায় ঘর তুলবি? যুগল ঘাড় গুঁজে এক মনে নখ খুঁটে যাচ্ছিল। আরো ঝুঁকে পড়ল সে, জবাব দিল না। লজ্জায় তো একেবারে গেলি। তাড়াতাড়ি বল, কাল থেকে কামলা লাগবে।
যুগল আর বসে থাকতে পারল না, উঠে 12 বাড়ির দিকে দৌড় লাগালো। হেমনাথ হেসে উঠলেন, আর তার দেখা দেখি অন্য সবাইও হাসল। সেই দিনই ঘুরে ঘুরে যুগলের ঘরের জন্য জায়গা ঠিক করে ফেললেন হেমনাথ। দক্ষিণের ঘরের গা ঘেঁষে ঢেকি ঘর, তার পিছন দিকে কৈয় করা আর চোখ উদানে গাছের ঝুপসি জঙ্গল। স্থির হলো এই জায়গাটাই সাফটাফ করে কাল থেকে ঘর তোলা হবে, 25-এর বন্দর মস্ত ঘর। হেমনাথ যা বলেছিলেন তাই করলেন। পরের দিনই মজুর লাগিয়ে দিলেন। ঢেঁকি ঘরের পাশে যুগলের জন্য নতুন ঘর উঠতে লাগল, আর এদিকে হেমনাথ তার পুকুরে মাছ ধরা দিলেন। অঘ্রাণ মাসের শুরু থেকেই এদেশের পুকুরগুলো খারাপ হয়ে যায়। যত কচুরিপানা, টোপাপানা, বাইচা সব পচতে শুরু করে, ফলে জল যায় নষ্ট হয়ে, তার রঙও যায় বদলে, কালচে দূষিত জল থেকে দুর্গন্ধ উঠতে থাকে। এই সময় জলের ভেতর মাছেদের বেঁচে থাকা প্রায় অসম্ভব। পাবদা, ট্যাংরা, ফলুই, নলা, গড়মা, বোয়াল, বজুরি, ভাগনা, ঝাঁক বেঁধে পুকুরের সব মাছ জলতল থেকে আধমরার মতন ওপরে উঠে ভাসতে থাকে। এদেশে একে বলে মাছ গাবানো। মাছ গাবাতে শুরু করলে ধরে ফেলতেই হবে, নইলে জলজ আগাছার সঙ্গে মাছ মরে পচতে থাকলে আবহাওয়া বিষাক্ত হয়ে উঠবে। কিন্তু একসঙ্গে এত মাছ দিয়ে কি হবে? তাই বড় বড় গৃহস্থরা মাছ ধরা দেয়। রাজ্যের লোক জুটিয়ে এনে গাবানো মাছ ধরিয়ে ফেলে। যে যতটা ধরতে পারে সবটাই তার। এর জন্য পুকুরের মালিককে ভাগ দিতে হয় না। মাছ ধরা দিলে দুদিক থেকে সুবিধে। এক, মরা আধমরা মাছগুলো জল থেকে ছেঁকে আনা যায়, আর 2, অসংখ্য মানুষ মাছ ধরার ফলে পুকুরের সমস্ত আগাছা যায় সাফ হয়ে। মাছ ধরা দেবার জন্য ঢেঁড়া দিতে হয় না, 2-4 জনের কানে তুলে দিলেই হলো, তারাই খবরটা দিক দিগন্তে পৌঁছে দেয়। একদিন সকালবেলা বিনু দেখল কয়েকশো মানুষ পলো, ধর্মজাল, ঝাঁকি জাল নিয়ে তাদের পুকুরে এসে পড়েছে। তারপর সমস্ত দিন ধরে জল তোলপাড় করে চলল মাছ ধরা। মানুষের সঙ্গে মাছরাঙা আর শঙ্খচিলেরাও মাছ ধরবার জন্য পাল্লা দিতে লাগল। বেলা একটু বাড়লে বিনুও বায়না ধরে যুগলের সঙ্গে পুকুরে নামল। এবং কি আশ্চর্য, সারা গায়ে জল আর পাঁক মেখে 2টো মেনি আর একটা সরপুঁটি মাছ ধরেও ফেলল। শুধু হেমনাথের পুকুরেই না, পরপর কদিন রাজদিয়ার আরও অনেক পুকুরে মাছ ধরা চলল। যুগলের সঙ্গে ঘুরে ঘুরে সেই সব জায়গা থেকেও মাছ ধরে নিয়ে এলো বিনু। দেখতে দেখতে পৌষ মাস পড়ে গেল। আশ্বিনের শুরুতে মাঠময় শুধু ছিল জল। অথই অপার সমুদ্র হয়ে শরতের মাঠ দিক দিগন্ত জুড়ে দুলতে থাকত। তার উপর আমন ধানের চারাগুলো মাথা তুলেছিল। তখন যেদিকে চোখ যেত সবুজ আর সবুজ। কার্তিকের গোড়াতেই জলে টান ধরেছিল। পৌষ মাস পড়তে না পড়তেই মাঠ একেবারে শুকনো, এক ফোঁটাও জল নেই। অবশ্য মাটি এখনো নরম, কোথাও কোথাও কাদা জমে আছে। তবে সবচাইতে বিস্ময়কর যা তা হলো ধান গাছগুলো। কোনো এক জাদুকরের ছোঁয়ায় সেগুলো এখন সোনা হয়ে গেছে। মাঠের ঝাঁপি ফসলের লাবণ্যে ভরে উঠেছে। হেমনাথ একদিন বললেন, আর দেরি করা যাবে না, 2-1 দিনের মধ্যেই ধান কাটা শুরু করতে হবে। একটু চিন্তা করে অবনীমোহন বললেন, কিন্তু মামাবাবু। হেমনাথ জিজ্ঞাসু চোখে তাকালেন। অবনীমোহন বললেন, আপনার জমি 100 কানির মতন। 12 মাসের লোক বলতে মোটে 2 জন, যুগল আর করিম। এই 2টো লোকের পক্ষে এত জমির ধান কেটে ঘরে তোলা তো অসম্ভব, আরও কয়েকজন দরকার। হেমনাথ কিন্তু আদৌ চিন্তিত নন। ব্যাপারটা যেন কোনো সমস্যাই নয় এমনভাবে বললেন, তা দরকার। 2-1 দিনের মধ্যে যদি ধান কাটা শুরু করেন, অন্তত আজকালের ভেতর লোকজন জোগাড় করে নিতে হবে। সে ঠিক জুটে যাবে, তুমি ভেবো না। হেমনাথকে যতখানি ভাবনাশূন্য দেখালো, অবনীমোহন কিন্তু ততখানি নিশ্চিন্ত নন। কিভাবে কোত্থেকে এত লোক জোগাড় হবে তিনি ভেবে উঠতে পারছিলেন না। অবশ্য এই প্রসঙ্গে তিনি আর কোনো প্রশ্ন করলেন না। হেমনাথ বুঝিবা অবনীমোহনের মনোভাব টের পেয়েছিলেন। হাসতে হাসতে বললেন, দেখো,
লোক ঠিক বাড়িতে এসে হাজির হবে। ও, আপনি আগেই ঠিক করে রেখেছেন? না না, তবে আগে থেকে ঠিক করার দরকার নেই, সময় মতো ওদের পাওয়া গেলেই তো হলো। হেমনাথ যা বলেছিলেন তাই। লোক জোগাড় করতে হিল্লি দিল্লি ছুটতে হলো না, ঘরে বসেই পাওয়া গেল। সেই দিনই বিকেলবেলা লক্ষ্মী ছাড়া চেহারার একদল মানুষ এসে হাজির। হাত পা তাদের ফাটা ফাটা, চামড়া থেকে খই উঠছে, চুল জট পাকানো, চিরুনি এবং তেলের সঙ্গে সেগুলোর বিন্দুমাত্র সম্পর্ক নেই। পরনে চিটচিটে লুঙ্গি আর চেক কাটা জামা কিংবা গেঞ্জি। সবার হাতেই দুটো করে ধান কাটা কাস্তে। চেহারা এবং পোশাক আশাক দেখে এক পলকেই বোঝা গেল ওরা খুব গরিব মুসলমান। সবার আগে ছিল বুড়ো মতন একটা লোক, সম্ভবত সেই দলপতি। হেমনাথের কাছে এগিয়ে এসে বলল, আদাব হেমকর্তা। আদাব আদাব। অন্য লোকগুলো বিনীত সুরে বলে উঠল। হেমনাথ ওর হাত জোর করে বললেন, আদাব। তারপর কি খবর? আজই এলে নাকি? জি, দেরিনি হইয়া গেল কর্তা। না না, ঠিক সময় এসেছ। ধান কাটা কামলা রাখেন নাই তো? না, তবে আজকালের মধ্যে তোমরা না এলে আমাকে অন্য লোক দেখতে হতো। নসিব ভালো হেমকর্তা, আইজি আমরা আইসি। তা ধান কাটা আরম্ভ হইব কবে? এসেই যখন পড়েছ, কাল থেকেই আরম্ভ করব ভাবছি। হেই ভালো, এলসা বৈশা থাইকা লাভ কি? তোমরা কজন এসেছ? 25 জন। ঠিক আছে, 25 জনই আমার দরকার। যুগল যুগল। যুগল 12 বাড়ির দিক থেকে ছুটে এলো। হেমনাথ দলটাকে দেখিয়ে বললেন, এদের থাকার ব্যবস্থা করে দে। আরেক প্রস্থ আদাব জানিয়ে লোকগুলো যুগলের সঙ্গে চলে গেল। অবনীমোহন অবাক হয়ে গিয়েছিলেন, বললেন, এরা কারা? চরের কৃষাণ। আপনি জানতেন ওরা আসবে? জানতাম জানতাম, প্রত্যেক বছরই ওরা আসে। এরপর হেমনাথ যা বললেন সংক্ষেপে এই রকম। অঘ্রাণের শেষাশেষি ধলেশ্বরীর চর থেকে এবং সুদূর ভাটির দেশ থেকে দলে দলে ভূমিহীন গরিব কৃষাণ রাজদিয়ার দুয়ারে দুয়ারে এসে হানা দেয়। প্রতি বছরই এই সময়টা ওরা এখানে আসে। শুধু অঘ্রাণেই না, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ়ে ধান পাট রোয়ার দিনগুলোতেও আসে। দরকার মতন সম্পন্ন গৃহস্থেরা তাদের কাজে লাগায়, সাময়িক প্রয়োজন ফুরলে তারা আবার দল বেঁধে ফিরে যায়। যে লোকগুলোকে আজ হেমনাথ রেখেছেন তারাও নির্ভুম নিরন্ন চাষী। অবনীমোহন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। এই বিশাল দেশে যেখানে এত প্রাচুর্য, জিনিসপত্র এত অকল্পনীয় রকমের সস্তা, সেখানেও মানুষের দুমুঠো ভাত জোটে না। পূর্ব বাংলার দিগদিগন্ত জুড়ে ফসলের মাঠ ছড়ানো, অথচ এদেশে বেশিরভাগ মানুষই নাকি ভূমিহীন। অবনীমোহন আরও জানতে পারলেন, জমি জমাগুলা বড় বড় গৃহস্থের বাড়িতে বছরে মোটে 4 মাসের মতন তারা কাজ পায়। আচ্ছা, বাকি 8 মাস ওদের কিভাবে কাটে তাহলে? আন্দাজ করো না। না, বুঝতে পারছি না। হেমনাথ এবারও বিশদভাবে বুঝিয়ে দিলেন। 4 মাস লোকের জমিতে ধান পাট বুনে এবং খেটে ওদের কাটে। সারা বছরে এই সময়টাই যা একটু সুখের মুখ ওরা দেখতে পায়। তারপর 1 মাস কাজ করে পানের বরজে। মাস 2 মতন মুত্রা আর বাঁশ দিয়ে ধামা, কুলো, পাটি এই সব বুনে হাটে হাটে বেচে। তাছাড়া খালে বিলে নদীতে মাছ মারা তো আছেই। জীবন ধারণের জন্য তাদের নির্দিষ্ট সম্মানজনক কোনো জীবিকা নেই, আছে 1000 রকমের উঞ্চবৃত্তি। হেমনাথ বলে যাচ্ছিলেন, 2-4 মাস বাদ দিলে দুর্ভিক্ষ ওদের নিত্য সঙ্গী। কত কষ্টে যে ওরা দিন কাটায় ভাবতে পারবে না। আমার ধারণা ছিল এদেশের সব মানুষই খুব সুখে আছে। ধারণাটা তোমার ঠিক নয়। তাই তো দেখছি, এত প্রচুর ফসল এদেশে, এত সস্তা গন্ডা, তবু লোকে খেতে পায় না।
আশ্চর্য ব্যাপার, সত্যি আশ্চর্য। আচ্ছা মামা বাবু, হ্যাঁ বলো, এইভাবে এত কষ্টের ভেতর কতদিন মানুষ বাঁচতে পারে? বংশ পরম্পরায় বংশ পরম্পরায় ওরা এইভাবেই বেঁচে আছে। আমাদের সমাজ ব্যবস্থায় এইরকম, কি আর করা যাবে? অবনীমোহন উত্তর দিলেন না। একধারে চুপচাপ বসে দাদু আর বাবার কথাগুলো শুনছিল বিনু। সব বোঝেনি সে, তবু গরিব ওই মানুষগুলোর জন্য অসীম দুঃখে তার বুক ভারী হয়ে গেল। 25 জন লোক রেখেছেন হেমনাথ। তারা সবাই ধলেশ্বরীর চর থেকে এসেছে। উদয়াস্ত খাটলেও 100 কানির জমির ধান কাটতে, সেই ধান ঝেড়ে শুকিয়ে ডোলে তুলতে কম করেও 2 মাস লাগবে। নতুন লোকগুলো ততদিন এখানেই থাকবে, অর্থাৎ ফিরে যেতে যেতে তাদের সেই ফাল্গুন মাস। যতদিন ধান কাটা চলবে ততদিন খোরাকি পাবে লোকগুলো। মজুরি হিসেবে টাকা পয়সা অবশ্য দেবেন না হেমনাথ। 2 মাস পর দেশে ফেরার সময় প্রত্যেককে 3 মণ করে ধান, 2 খানা করে নতুন লুঙ্গি আর গামছা দেবেন। উত্তর আর দক্ষিণের 2 খানা ঘর লোকগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের নিজেদের। অবশ্য চাল ডাল তেল মশলা স্নেহলতাই পাঠিয়ে দেন, রান্নাবান্না ওরাই করে নেয়। লোকগুলো কাজে লাগবার পর থেকেই ছায়ার মতন বিনু তাদের সঙ্গে সঙ্গে আছে। ভোরবেলা উঠেই কাঠ কুটো জেলে ওরা রান্না চড়িয়ে দেয়। তারপর উনুনের চারধারে গোল হয়ে বসে হাত পা সেঁকতে থাকে। তখনও কুয়াশা আর হিমে চারদিক ঝাপসা। সূর্যের তো দেখাই পাওয়া যায় না, তার বদলে আকাশের দূর প্রান্তে প্রভাতিয়া তারাটা জলজল করতে থাকে। ওদের ওঠার আওয়াজ পেয়ে আজকাল ঘুম ভেঙে যায় বিনুর। ধর্মর করে বিছানা থেকে উঠে পড়ে। প্রতিদিনই সে উঠে দেখে হেমনাথ বসে আছেন। এমনিতেই হেমনাথ তাড়াতাড়ি ওঠেন। ইদানিং ধান কাটা শুরু হবার পর থেকে চোখ থেকে তার ঘুমও চলে গেছে। সারা রাতে বোধহয় জেগে থাকেন। তাড়াতাড়ি দাদুর সঙ্গে সূর্যবন্দনা সেরে সকালবেলার খাবার খেতে খেতে রোদ উঠে যায়। শীতের নিরুত্তাপ স্তিমিত রোদ। এদিকে অবনীমোহনও উঠে পড়েন। ওদিকে লোকগুলোর খাওয়াও হয়ে যায়। সকালবেলায় অবশ্য ওরা ভরপেট খায় না। নাকে মুখে 2-4 গড়াস কোনো রকমে গুঁজে বাকি ভাত তরকারি নুন লঙ্কা পেঁয়াজ মেটে পাতিলে ভরে গামছায় বেঁধে নেয়। সকালে খাওয়া হলে আর একদণ্ড বসে থাকে না লোকগুলো। ধান কাটা কাঁচি, ভাতের পাতিল আর তামাকের যাবতীয় সরঞ্জাম নিয়ে ঝাঁক বেঁধে বেরিয়ে পড়ে। হেমনাথ অবনীমোহন আর বিনুও রোজ তাদের সঙ্গে চলে যায়। ধান কাটা শুরু হতেই লেখাপড়া একরকম বন্ধই করে দিয়েছে বিনু। এমনিতে কোনো রাস্তা নেই। জমির আলের ওপর দিয়ে পথ ঘাস শিশিরে ভিজে থাকে। পৌষ মাসের সকালে তার ওপর দিয়ে যেতে যেতে পা শিরশির করতে থাকে বিনুর। অঘ্রাণের মাঝামাঝি থেকেই উত্তরে হাওয়া ছাড়তে শুরু করেছিল। পৌষ মাসে তার যেন দাঁত বেরিয়েছে। শরীরের যে জায়গাগুলো খোলা, বাতাস যেন সেখানে কেটে কেটে বসে। যতখানি সম্ভব বিনুরা দামি গরম জামা কাপড়ে গা মুড়ে আসে। কিন্তু ধান কাটা এই লোকগুলোর বড় কষ্ট। আচ্ছাদন বলতে লুঙ্গি আর মার্কিন কাপড়ের পিরহানের উপর জ্যালজ্যালে চাদর। অনেকে আবার চাদরটাও জোটাতে পারেনি। পৌষ মাসের শীতল প্রভাতে খোলা আকাশের তলায় হু হু উত্তুরে বাতাসের মধ্য দিয়ে যেতে যেতে লোকগুলো হি হি করে কাঁপতে থাকে। রোদ থেকে যে ভরসা পাবে তার উপায় নেই। এই শীতে সূর্যালোক বড়ই কৃপণ, বড় কুণ্ঠিত, বড় নিস্তেজ। যদিও রোদ উঠে যায়, কাছে দূরে কুয়াশার পর্দাগুলো ঝুলতে থাকে। কুয়াশার জন্য পরিষ্কার কিছুই চোখে পড়ে না। উত্তরের চক, দক্ষিণের চক, পূব পশ্চিমের আদিগন্ত ধানের ক্ষেত সবকিছুই ঝাপসা নিরবয়ব। যেতে যেতে লোকগুলো বলা বলি করে, এই বছর বেজায় শীত, বড় হিয়ল। ও হাত পা কালাইয়া যায়। হ্যাঁ, সুজনগঞ্জের হাটধন একখান চাদর যদি কিনতে পারতাম। চাদরের যা দাম! কত? 2.5 টাকা 3 টাকা। হায় আল্লাহ, অত টাকা কই পামু? একটু
একটু চুপচাপ। তারপর কে একজন ডেকে ওঠে, ও বসির ভাই, কি কাও তাহের ভাই? ধান কাটতে বাইর হওয়ানোর সময় ছোট মাইয়াটা ধুম জ্বর দেখ খাইছিলাম। এখন কেমন আছে কেটা জানে? মন খান খারাপ লাগে। মাইয়াটার ব্যারাম তোমার বাইরন ঠিক হয় নাই। তুমি তো কইলা বাইরন ঠিক হয় নাই, কইয়াই খালাস, কিন্তু কি ধান কাটা হইয়া গেলে 3 মন ধান পামু, লুঙ্গি গামছা পামু 2 খান কইরা। মাইয়া লইয়া ঘরে বসে থাকলে কে আমার এই সকল দিব? এই ধানটা পাইলে 2 মাসের লাগা নিশ্চিন্তি। তয় আর কি, আর বুঝবার লাখান কথা কইতে আসিলি যে বড়? মাইয়া বাসুক মরুক, এইটা কি আমাকে ঘরে বসে থাকুনের সময় নাহি? না না, বাইসে থাকলে মাইয়া লইয়া পরে সুহাগ করণ যাইব। একটু চুপ করে থেকে বসির বলল, তোমার মাইয়ার কথায় আমার একখান কথা মনে পড়লো তাহের ভাই। তাহের বলে, কি? আহনের সময় বিবির হাতে 3 খানা টেহা দিয়ে আইছিলাম। ঘরে আসিল 3 পাশারি চাউল, 2 সের তিল আর 1 আগইল কাউনের চাউল। 2টা মাস 4টা পোলা মাইয়া লইয়া কেমনে যে চালাইব? তাহের উত্তর দেয় না। বসির আবার বলে, ঘরে 1 টুকরা সোনা দানা নাই যে বেইসা কি বান্ধা দিয়া 2টা পয়সা পাইব? কি যে করব বউটা? তাহের এবার বললে, ভাইবার কি করবা, পথ আছে কোনো? সুদাসুদি মন খারাপ, তার থনে যা করতে আসো তা করো। ধান কাটা লোকগুলোর টুকরো টুকরো ঘর সংসারের কথা শুনতে শুনতে একসময় বিনুরা জমিতে এসে পড়ে। ধান খেতে এসে প্রথমে লোকগুলো এক ছিলিম করে তামাক খেয়ে গা গরম করে নেয়। তারপর জামাটি খুলে সযত্নে গাছের ডালে ঝুলিয়ে লুঙ্গিতে মাল কোঁচা মারে, তার উপর খাঁচকাঁটা বাঁকানো ধারালে কাস্তে হাতে নিয়ে জমিতে নামে। শুরু হয়ে যায় ধান কাটা। সমস্ত মাঠ জুড়ে শব্দ ওঠে খসর খসর খসর। গোড়া থেকে খড় সমেত ধানের গোছা কেটে এক একজন এক এক জায়গায় স্তূপাকার করতে থাকে। হেমনাথের বসবার সময় নেই। মাঠময় ঘুরে ঘুরে তিনি ধান কাটা তদারক করতে থাকেন। অবনীমোহন আর বিনুও বসে থাকে না, হেমনাথের পিছু পিছুই ঘুরতে থাকে। কিছুক্ষণ নিঃশব্দে ধান কাটার পর নতুন লোকগুলোর ভিতর থেকে কেউ হয়তো বলে ওঠে, মুখ বুঝা কাম করন যায় না, এই সামরার একখান গীত ধরত। সঙ্গে সঙ্গে তাল মাত্রাহীন বেসুরো গলায় গান শুরু হয়ে যায়। রোজই অবশ্য গান হয় না। কোনো কোনো দিন অল্প বয়সী ছোকরারা দলের সবচাইতে বর্ষিয়ান কৃষাণটিকে ডেকে বলে, আরে ও খলিল চাচা, একখান কিস্সা কও তো। কি কিস্সা শুনবি? এই গুলাবাখালি রাইস কন্যার কিস্সায় বড় রস না? ছোকরারা কিছু বলে না, শব্দ করে শুধু হাসতে থাকে। বুড়ো খলিল ধপধপে দাড়ি আর শীর্ণ হাত নেড়ে গল্প জুড়ে দেয়। এক আসিল রাইস কন্যা, তার চিকন চিকন চুল, চাম্পা ফুলের লাহান বর্ণ, মুক্তার লাহান দাঁত। হ্যাঁ, হাসলে 1000 খান চাঁদ যেন ঝলমলাইয়া উঠে। কাজের ফাঁকে ফাঁকে গান কিংবা গল্প, গানে গানে গল্পে গল্পে বেলা দুপুর হয়ে যায়। শীতের সূর্য খাড়া মাথার ওপর এসে ওঠে। এই সময়টা ধান কাটা বন্ধ রেখে লোকগুলো পাশের একটা খাল থেকে হাত মুখ ধুয়ে ভাতের পাতিল খুলে আলের ওপর সারি সারি খেতে বসে যায়। দুপুরবেলায় হেমনাথ মাঠে থাকেন না, অবনীমোহন আর বিনুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসেন। জিরোবার সময় নেই। কোনো রকমের চান খাওয়া সেরেই আবার ধান খেতে ছোটেন। এবেলাও অবনীমোহন এবং বিনু তার সঙ্গে সঙ্গে যায়। সূর্যটা পশ্চিম আকাশের ঢাল বেয়ে খানিক নেমে গেলেই ধান কাটা বন্ধ করে দেয় লোকগুলো। তারপর ফেরার পালা। সকাল থেকে একটানা পরিশ্রমে যে শস্য কেটে কেটে স্তূপাকার করা হয়েছিল, কৃষাণেরা এবার তা মাথায় নিয়ে বাড়ির পথ ধরে। একেবারে তো এত ফসল নিয়ে যাওয়া যায় না, তাই বারবার তাদের মাঠে আসতে হয়। সমস্ত শস্য বাড়ি নিয়ে তুলতেই সন্ধে নেমে যায়। তারপর পুকুর থেকে হাত পা ধুয়ে এসে লোকগুলো উত্তর আর দক্ষিণের ঘরে বসে কিছুক্ষণ জিরিয়ে নেয়। সারাদিন তো কাছে কাছেই থাকে, বাড়ি ফিরেও তাদের সঙ্গ ছাড়ে না বিনু।
উত্তর কি দক্ষিণের ঘরে গিয়ে ওদের কথা শোনে। লোকগুলোকে সারাদিন দেখেও বিনুর বিস্ময় কাটে না। কোথায় কত দূরে তাদের দেশ কে জানে। ঘর সংসার ছেলে মেয়ে ফেলে শুধু দুমুঠো ভাতের জন্য তারা এখানে পড়ে আছে। কতদিন ওরা বাড়ি নেই। বাবাকে না দেখে ওদের ছেলে মেয়েদের মন খারাপ হয়ে যায় না? বিনু ভাবতে চেষ্টা করে। সমস্ত দিন তো কথা বলার ফুরসত নেই। সন্ধেবেলা মাঠ থেকে ফেরার পর লোকগুলো বিনুর সঙ্গে গল্প জুড়ে দেয়। বছির বলে, বাবু গোপলা। বিনু তখনই সাড়া দেয়, কি বলছো? আপনার নাম কি? বিনু, বিনয় কুমার বসু। বড় বাহারের নাম। কিষান গোকাম আপনার ভালো লাগে? হ্যাঁ। আমাকে লগে ধান কাটবেন? বিনু উত্তর দেবার আগেই ওধার থেকে বুড়ো খলিল বলে ওঠে, কি যে কষ বসরা! বাবু গোপলা ধান কাটবো কোন দুঃখে? হ্যাঁ, লেখাপড়া শিখা দারোগা হইব, ম্যাজিস্ট্রার হইব। আমি তো তামসা করলাম সেন। এমনি এমনি টুকরো টুকরো কথা। কথায় কথায় শীতের রাত ঘন হতে থাকে। উত্তরে বাতাস বাগানের গাছগাছালির ফাঁক দিয়ে সনসনিয়ে ছুটে যায়। কোথায় যেন কালাবাদুর ডানা ঝাপটায় রাত জাগা পাখিরা গাঢ় গলায় খুনসুটি করে। ভারী কুয়াশা জমে জমে চারিদিক ঝাপসা হয়ে যায়। হঠাৎ একসময় খেয়াল হতেই ব্যস্তভাবে কেউ বলে ওঠে, আরে রাইত মেলা হইল, আর কত গপ কবি, ভাত বসাইতে হইব না? সবাই চকিত হয়ে উঠে পড়ে। ওদিকে ভিতর বাড়ি থেকে স্নেহলতার গলা ভেসে আসে, বিনু, আয় বিনু, খাবি আয়। লাফ দিয়ে উত্তর কি দক্ষিণের ঘর থেকে বেরিয়ে বিনু ছুট লাগায়। শুধু হেমনাথের জমিতেই নয়, চকের পর চক জুড়ে এখন ধান কাটা চলছে। শীতের নিস্তেজ রোদেও কৃষাণের হাতের কাস্তেগুলো ঝকমক করতে থাকে। হেমনাথের জমির পশ্চিমে রামকেশবের জমি, উত্তরে লাড়মোড়ের জমি। ধান কাটা তদারক করার ফাঁকে ফাঁকে লাড়মোড় আর রামকেশব গল্প করতে আসেন। রামকেশব বলেন, এইবার ফলন বেশ ভালো। হেমনাথ আর লাড়মোড় সঙ্গে সঙ্গে মাথা নাড়ায় সম্মতি জানিয়ে, আমার 50 কানি জমিতে কম করে 500 মণ ধান উঠবে। হেমনাথ বলেন, অত ধান নিয়ে কি করবি তুই? বছরের খোরাকি রেখে বাকিটা বেচে দেব। আমারও তো তাই ইচ্ছে। তা ডক্টর কেমন শুনছিস? দর বেশ তেজি। সেদিন নিত্য দাসের সঙ্গে দেখা হয়েছিল, সে বলল, বাজার তেজি থাকলে তো ভালোই, দুটো পয়সা হাতে আসবে। তবে একটা কথা। কি? আমাদের তো সুবিধে, কিন্তু এই যাদের জমি জমা নেই, শরীরের খাটুনি ভরসা, তারা খুব মুশকিলে পড়ে যাবে। একটু নীরবতা। একসময় হেমনাথ বললেন, যা হবার তা হবে। তারপর লালমোহন, বলো। খুব তো ধান খেতে এসে বসে আছো, তোমার রুগীরা কোথায়? হাটে যাচ্ছ না আজকাল? হেমনাথের কোনো নেশা নেই। চা পান বিড়ি সিগারেট কিছুই খান না। রামকেশবও তাই। লাড়মোড়ের কিন্তু নেশার জিনিসটা হাতে পেলে ছাড়াছাড়ি নেই। পেলেন তো দিনে 10 বার চাই খেলেন, বান্ডিল বান্ডিল বিড়ি শেষ করলেন। না পেলেন তো বছরখানেক কিছুই খেলেন না। আলে কৃষাণদের হুঁকো কলকে তামাক সব কিছু মজুদ থাকে। পরিপাটি করে এক ছেলিম তামাক সেজে আয়েশ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে লাড়মোড় বললেন, ধান কাটার জন্যে কদিন রুগীদের কাছ থেকে ছুটি নিয়েছি। বলেছি তেমন জরুরি কেস থাকলে গির্জায় যেন আসে। বুঝতেই তো পারছ, এই সময়টা ধান ঠান ঠিক মতো তুলতে না পারলে সারা বছর না খেয়ে থাকতে হবে। ত্যাগব্রতী হলে কি হবে, আসল ব্যাপারে কিন্তু টনটনে। যা বলেছ। এই ধান কাটার মধ্যেই একদিন সময় করে নিলেন হেমনাথ। বললেন, আজ বিনু দাদা আর আমি মাঠে যাব না, কৃষাণদের নিয়ে অবনী একলাই যাবে। কেন, আপনার কোনো কাজ আছে মামাবাবু? হ্যাঁ। কি কাজ? আজ বিনু দাদাকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব।
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো একেবারে ভুলেই গেছিলাম। তুমি মাঠে গিয়ে একা অতগুলো লোককে সামলাতে পারবে তো অবনী? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হেমনাথের সঙ্গে স্কুলে রওনা হলো বিনু। স্টিমার ঘাটা বরফকল মাছের আড়ত পেরিয়ে ল্যান্ড রেভিনিউ অফিসের গায়েই স্কুল বাড়িটা, নাম রাজদিয়া হাই স্কুল। স্কুল বাড়িটাকে ঘিরে কোনো বিস্ময় নেই। টিনের চাল আর কাঁচা বাঁশের বেড়া লাগানো অসংখ্য ঘর সারিবদ্ধভাবে দাঁড়ানো। সামনের দিকে প্রকাণ্ড মাঠ, সবুজ সতেজ ঘাসে ছেয়ে আছে। মাঠটার দুধারে বাঁশের গোলপোস্ট। রাজদিয়ার এই প্রান্তে কতবার এসেছে বিনু। যাতায়াতের পথে দূর থেকে স্কুল বাড়িটাকেও দেখেছে, ভেতরে অবশ্য যায়নি। আজ হেমনাথের সঙ্গে সামনের মাঠখানা পেরিয়ে স্কুলের দিকে যেতে যেতে বুকের মধ্যেটা কেমন যেন দুরু দুরু করতে লাগলো বিনুর। হঠাৎ সে ডেকে উঠল, দাদু। হ্যাঁ, কিরে? ভর্তি হতে হলে কি পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই দিতে হবে। বিনু কি বলতে গিয়েও থেমে গেল। তার চোখ মুখ দেখে কিছু অনুমান করলেন হেমনাথ, বললেন, আর কিছু বলবি? কি? তুমি কি হেডমাস্টার মশাইকে চেনো? চিনব না কেন? তুমি তাকে একটু বলবে? কি বলবো? আমার পরীক্ষা যেন না নেয়। না, আমি তা বলতে পারবো না। ভর্তি হতে হলে তোমাকে পরীক্ষা দিতেই হবে। বিনু চমকে উঠল। আশ্বিনের শুরুতে রাজদিয়া এসেছে তারা, আর এখন পৌষ মাস। হেমনাথের এমন কণ্ঠস্বর আগে কখনো সে শোনেনি। সামনের মাঠখানা পার হয়ে স্কুলবাড়ির বারান্দায় উঠলেন হেমনাথরা। লম্বা মাটির বারান্দা, তার শেষ প্রান্তে হেডমাস্টারের ঘর। সেখানে উঁচু টুলের ওপর দপ্তরি জাতীয় একটা লোক বসে আছে। ডিসেম্বরের মাঝামাঝি এই সময়টা স্কুল বন্ধ, ক্লাসঘরগুলোতে তালা লাগানো রয়েছে। নিয়ম অনুযায়ী অ্যানুয়াল পরীক্ষা হয়ে যাবার কথা। খুব সম্ভব রেজাল্টও বেরিয়ে গেছে। ইংরেজি নতুন বছর না পড়লে নতুন করে ক্লাস শুরু হবে না। সারা বছর একটানা খাটুনির পর ক্লান্ত স্কুল বাড়িটার গায়ে এখন ছুটি আর আলসেমির মেজাজ লেগেছে। দূর থেকে হেমনাথ চেঁচিয়ে ডাকলেন, এই উপেন! আজ্ঞা, হেডমাস্টার আছে রে? আছেন। কথা বলতে বলতে এগিয়ে এসেছিলেন হেমনাথ। বিনুকে সঙ্গে নিয়ে পর্দা ঠেলে হেডমাস্টারের ঘরে ঢুকলেন। ঘরখানা প্রকাণ্ড। চারদিকে সারি সারি কাচের আলমারি, তার ভেতর শুধু বই আর বই। আলমারিগুলোর মাথায় গ্লোব, ডাস্টার, ঝাড়ন, চকের বাক্স এবং আরও অসংখ্য জিনিস সাজানো। দেওয়ালে দেওয়ালে মহাপুরুষদের ছবি। গান্ধীজি, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, তিলক, বিদ্যাসাগর, এমনই অসংখ্য। তাদের কাউকে কাউকে বিনু চেনে, অনেকেই অচেনা। রবীন্দ্রনাথের ছবিটার তলায় একটা গোলাকার বড় ঘড়ি, তার তলায় মস্ত একখানা টেবিল। টেবিলটার এক ধারে অনেকগুলো কাঠের চেয়ার, আর অন্য ধারে একটি মাত্র চেয়ারে যিনি বসে আছেন তার বয়স 60-এর কাছাকাছি। পরনে মোটা খদ্দরের ধপধপে পাজামা এবং পাঞ্জাবি, চোখে পুরু লেন্সের গোল চশমা। ভদ্রলোকের গায়ের রং টকটকে, ধারালো নাক, তীক্ষ্ণ চিবুক, দীর্ঘ চোখ দুটি অত্যন্ত সজীব, দুর্ভেদী। মুখময় কাঁচা পাকা দাড়ি, মাথাটা কিন্তু একেবারেই সাদা। একটি কালো চুলও সেখানে খুঁজে বার করা যাবে কিনা সন্দেহ আছে। এই বয়সেও মেরুদণ্ড আশ্চর্য রিজু, চামড়ায় তেমন ভাঁজ পড়েনি। ঘরে আর কেউ ছিল না। বিনু বুঝতে পারল ইনি হেডমাস্টার। তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। হেমনাথকে দেখে হেডমাস্টার উঠে দাঁড়ালেন। একটু অবাক হয়ে বললেন, এম দাদা যে? হ্যাঁ হ্যাঁ, আমি। তা আপনি হঠাৎ এই স্কুলে? চাঁদে কি এলাম রে, দরকারেই আসতে হলো। তারপর কেমন আছিস মোতাহার? ওই একরকম আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কখনো আমি খারাপ থাকি? তা বটে, কতকাল আপনাকে দেখছি,
খারাপ আছেন এমন কথা কখনো শুনিনি। তা এ কি হেমদাদা, দাঁড়িয়ে কেন? বসুন বসুন আপনি। হেমনাথ বসলে মোতাহার সাহেব বসলেন। বিনুও নিঃশব্দে দাদুর গা ঘেঁষে বসে পড়ল। কি ব্যাপার রে, স্কুলে ছুটি, তা তুই একা একা এখানে কি করছিস? আমি নতুন বছরের বুক লিস্টটা এখনো তৈরি হয়নি, তাই তৈরি করছিলাম। স্কুল কতদিন বন্ধ থাকবে? জানুয়ারির 2 তারিখ পর্যন্ত। তারপর অন্য সব খবর টবর কি? কোন খবর জানতে চান বলুন? তোর তো খবর মোটে দুটো, এক কংগ্রেস আর এই স্কুল। মোতাহার সাহেব কিছু বললেন না। চশমার কাঁচ মুছে গভীর দৃষ্টিতে হেমনাথের দিকে তাকালেন। হেমনাথ থামেননি। বিয়ে করলি না, শাদি করলি না, ঘর নেই, সংসার নেই, চিরটা কাল শুধু স্কুল আর কংগ্রেস নিয়েই থাকলি। কিছু তো একটা নিয়ে থাকতে হবে। সত্যি বলছি হেমদাদা, স্কুল আর কংগ্রেস ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না। অনেকদিন তোর কাছে আসা হয়নি। তা বল, স্কুল কেমন চলছে? ভালোই, তবে কি? আমার বড় ইচ্ছা ছিল স্কুল বাড়িটা পাকা হোক। 100 বার হওয়া উচিত। 2-4 বছর পর পর বর্ষায় কেঁচা বাঁশের বেড়া নষ্ট হয়ে যায়, মাটির ভিত ধসে যায়, এইসব কতবার তো পাল্টালি। বারবার কামলা লাগিয়ে খরচও তো কম হয় না। খরচ বলে খরচ, স্কুলের কত আর আয় বলুন তো? বেশিরভাগ ছেলেই তো ফ্রি, হাফ ফ্রিতে পড়ছে। এবার একটু কষ্ট করে পাকাপাকি বন্দোবস্ত করতে পারলে সব দিক থেকেই ভালো। হ্যাঁ ভালো, কিন্তু টাকাটা কোথায় পাবো বলুন? আপনি তো জানেন গভর্নমেন্ট থেকে একটা পয়সাও পাওয়া যাবে না। কেন যাবে না শুনি? সারা গায়ে কংগ্রেসের গন্ধ মাখিয়ে রেখেছিস আর ইংরেজদের তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছিস, ওরাই টাকা দেবে। আমিও ভাবছিলাম তাই। আমিও ভাবছিলাম 2-1 দিনের ভিতর আপনার কাছে যাব। আমার কাছে কেন? আপনার কাছে ছাড়া আর কার কাছে যেতে পারি? আমি বুঝি তো স্কুলের জন্য টাকার থলে নিয়ে বসে আছি? তা জানি না। তবে কি জানো শুনি? একটা কথাই জানি, তা হলো এই রাজদিয়ার হেমনাথ মিত্রের কাছে কোনো শুভ কাজের আর্জি নিয়ে গেলে কেউ কখনো বিমুখ হয়ে ফেরে না। আমাকে তোরা কল্পতরু পেয়েছিস নাকি রে? হ্যাঁ পেয়েছি তো। কিন্তু কি? স্কুল বিল্ডিং করে দেবার মতো অত টাকা তো আমার নেই রে। অবশ্য একটা কাজ করা যেতে পারে। কি কাজ? সবার কাছ থেকে টাকা তোলা, যার যেমন সাধ্য সে তেমন দেবে। মোট কথা একটা ফান্ড খোলা দরকার। সে আপনি যা ভালো বুঝেন। তুই কবে আমার বাড়ি যাচ্ছিস বলতো? কবে আপনি যেতে বলেন? যেদিন তোর খুশি সেই দিনই তুই আয়। আচ্ছা, তাহলে পরশু সকালে যাব। আচ্ছা। এরপর একটু নীরবতা। তারপর মোতাহার সাহেব হাসতে হাসতে বললেন, যাক, আমার দুর্ভাবনা তো কাটলো। স্কুল বাড়ি এবার হয়েই যাবে। স্কুলের কথা জিজ্ঞেস করতে গিয়ে আমার ভালোই লাভ হলো দেখছি। তারপর তোর কংগ্রেসের খবর কি? খুবই সাংঘাতিক। খবরের কাগজে নিশ্চয়ই দেখেছেন, ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্টে ছোট বড় সব নেতাই অ্যারেস্টেড। সত্যাগ্রহ শুরু হয়ে গেছে। হ্যাঁ দেখেছি তো। তা তোর কি মনে হয়? আমার তো মনে হয় ভেতরে ভেতরে ইংরেজরা খুব দুর্বল হয়ে পড়েছে। ভেতরে যত কাবু হচ্ছে, বাইরে অত্যাচার ততই বেড়ে চলেছে। তা তুই তো এখানকার কংগ্রেসের সেক্রেটারি, তোকে কি আবার অ্যারেস্ট করবে নাকি? বুঝতে পারছি না। তবে কি? গেল সপ্তাহে 2-3 বার পুলিশ এসেছিল এখানে। তা এইখানে কি সত্যাগ্রহ শুরু করবি?
না না, এখনো কিছু ঠিক করিনি, আরো কয়েকদিন দেখি। আচ্ছা মোতাহার, যুদ্ধের হালচাল কেমন বুঝছিস রে? খুবই খারাপ। মিত্রশক্তি চারদিকেই মার খাচ্ছে। ইউরোপ আফ্রিকার কথা থাক, ইস্টার্ন ওয়ার্ল্ডের অবস্থাও ভালো না। আমার তো ধারণা কলকাতায় যে কোনো দিন বোমা পড়তে পারে। কলকাতায় বোমা পড়া মানে তো বাংলাদেশ তোলপাড় হওয়া। কি যে হবে। হ্যাঁ, সেদিন তো কাগজে পড়লাম কলকাতায় ব্ল্যাক আউটের মহড়া চলছে। এয়ার রেডের সব রকম প্রিকশনও নাকি নেওয়া হয়েছে। হ্যাঁ। তোর কি ধারণা রে, এই যুদ্ধে ইংরেজরা হারবে? বলা মুশকিল। হারুক জিতুক, আমি কিন্তু একটা ব্যাপার দেখতে পাচ্ছি। কি? ভারতবর্ষের স্বাধীনতা খুব বেশি দূরে নেই হেমদাদা। কি বলছিস কি তুই? হঠাৎ তোর এই ধারণা হলো? হিটলারের বোমা খেয়ে খেয়ে ইংল্যান্ডের আর কিচ্ছু নেই। ওরা যতই গোলা ফাটাক আমাদের কিচ্ছু হয়নি, লোক তা বিশ্বাস করে না। আমরা তো আর ঘাস খাই না। আসল ব্যাপারখানা মোটামুটি আন্দাজ করতে পারি। যুদ্ধ থেমে গেলে ইংল্যান্ডের রিকনস্ট্রাকশনের প্রশ্ন দেখা দেবে। তখন নতুন করে পোড়া ঘর তুলবে না এত দূরে ইন্ডিয়ার কলোনি সামলাবে? অবশ্য কি? এই হচ্ছে সবচাইতে বড় সুযোগ। আমাদের তা হাতছাড়া হতে দেওয়া উচিত নয়। একবার যদি এই সুযোগ আমাদের হাতের বাইরে চলে যেতে দিই, পরে আফসোস করেও কুল কিনারা পাবো না। সুযোগ বলতে? মোতাহার সাহেব ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, ইংরেজ এখন যুদ্ধ নিয়ে অস্থির হয়ে আছে। ইউরোপে, এশিয়ায়, আফ্রিকায় যেদিকেই তাকানো যাক শুধু বারুদের গন্ধ। এই সময় সমস্ত ভারতবর্ষ জুড়ে যদি একটা আন্দোলন করা যেত। হেমনাথ বললেন, তোর কি ধারণা শিগগিরই কোনো মুভমেন্ট শুরু হবে? আমার তো তাই মনে হয়। এই সময় যদি মুভমেন্ট না করা যায় তবে আর কবে হবে? দেখা যাক নেতারা কি করতে বলেন। হেমনাথ এবার আর কিছু বললেন না। তার পাশে বসে দাদু আর মোতাহার সাহেবের কথা শুনছিল বিনু। অল্প স্বল্প বুঝতে পারছিল, তবে বেশিরভাগই অবদ্ধ। একটুক্ষণ চুপচাপ। তারপর মৃদু হেসে মোতাহার সাহেব বললেন, দেশের কথা, কংগ্রেসের কথা এখন থাক হেমদাদা। তখন কি একটা দরকারের কথা বলছিলেন যেন। তা এই ছেলেটি কে? আমার নাতি। আপনার নাতি? কিরকম নাতি? কিরকম নাতি হয় হেমনাথ বুঝিয়ে দিলেন। মোতাহার সাহেব বললেন, শুনেছিলাম বটে কলকাতা থেকে আপনার আত্মীয় স্বজন এসেছে। তাহলে এরাই এসেছে? হ্যাঁ, এরাই এসেছে। এবার বলুন তো কি দরকার? দরকারটা তো এর জন্যই, ওকে তোর স্কুলে ভর্তি করাতে এসেছি। ভর্তি করাতে এসেছেন মানে? ওরা কি এখানেই থাকবে? হ্যাঁ। কলকাতা ছেড়ে এই গ্রামে থাকতে ওদের ভালো লাগবে? ওর বাবার খেয়াল কলকাতায় ব্যবসা ট্যাবসা ছিল, সব তুলে দিয়ে এখানে জমি জমা কিনেছে। এই ইস্ট বেঙ্গল নাকি ওর খুব ভালো লেগেছে। খুব ইন্টারেস্টিং তো। ভদ্রলোকের সঙ্গে একদিন তাহলে আলাপ করতে হচ্ছে। পরশু তো যাচ্ছিস আমাদের বাড়ি, তখন আলাপ করিয়ে দেবক্ষণ। কিন্তু হেমদাদা, কি বলছিস? সামান্য একটা ভর্তির জন্য আবার আপনি কষ্ট করে নিজে এসেছেন কেন? এখন তো স্কুল বন্ধ। জানুয়ারির ফার্স্ট উইকে কাউকে দিয়ে পাঠিয়ে দেবেন, ভর্তি করে নেব। আমার খাতিরে এমনি এমনি ভর্তি করলে চলবে না। যে ক্লাসে ভর্তি হবে তার যোগ্য কিনা পরীক্ষা করে নিতে হবে। স্থির চোখে হেমনাথকে দেখলেন মোতাহার সাহেব। তারপর অসীম সম্ভ্রমের সুরে বললেন, পরীক্ষা করে নেবার কথা কোনো অভিভাবকই বলে না।
আপনার ওপর আমার শ্রদ্ধা 10 গুণ বেড়ে গেল হেমদাদা। তা আপনি যখন চাইছেন তখন আমি পরীক্ষা নেব। আজ যখন এসেই পড়েছি তা আজই নিয়ে নে, পরে না হয় মাইনেপত্র দিয়ে ফি বুক লিস্ট নিয়ে যাবে। কি হলো, হাসলি যে? আমাকে বুঝি আপনার বিশ্বাস নেই? পাছে অন্য কারোর সঙ্গে পাঠালে পরীক্ষা না নেই তাই এখনই নিতে বলছেন? না না, তা ঠিক নয়। বেশ বেশ, আপনার যখন এতই অবিশ্বাস তখন পরীক্ষাটা আমি নিয়েই নিচ্ছি। এদিকে দাদুর ওপর ভীষণ রাগ হচ্ছিল বিনুর। হেডমাস্টার মশাই যেখানে এমনিতেই ভর্তি করে নিতে চাইছেন সেখানে দাদু পরীক্ষা পরীক্ষা করে অস্থির হয়ে উঠেছেন। শুধু রাগই নয়, তার সঙ্গে অভিমানও মিশল। চোখে প্রায় জলই এসে যাচ্ছিল বিনুর। সেই সময় মোতাহার সাহেবের গলায় শোনা গেল, তোমার নাম কি? বিনয় কুমার বসু। বাবার নাম? অবনীমোহন বসু। শুধু অবনীমোহন বসু? বাবার নামের আগে একটা শ্রীযুক্ত বসাতে হয়, তা জানো না? মুখ নিচু করে বসে রইল বিনু। কলকাতায় কোন স্কুলে পড়তে? সাউথ সাবারবানে। কোন ক্লাস ছিল? 7। তার মানে 8-এ ভর্তি হবে, তাই তো? আগে হ্যাঁ। আচ্ছা, ওই ছবিটা কার ছবি বলো তো? চোখ তুলতে বিনু দেখতে পেল মোতাহার সাহেব ডান দিকের দেওয়ালে একটা ছবির দিকে আঙুল নির্দেশ করেছেন। ছবির মানুষটিকে বিনু চিনত, বলল, উনি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গুড। আর উনি? লালা লাজপত রায়। আচ্ছা, বলতে পারো বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয়েছিল? 1905-এ। ভেরি গুড। হেমনাথ নিঃশব্দে বসেছিলেন। হঠাৎ বলে উঠলেন, এই সব কি পরীক্ষা রে মোতাহার? এগুলোই তো আসল পরীক্ষা দাদা। দেশের ছেলে দেশের সত্যিকার খবর রাখে কিনা সেটা জানা দরকার নেই? একটু পড়াশোনার কথাও জিজ্ঞেস কর। নিশ্চয় করব। গোটা 5 ট্রান্সলেশন ধরলেন মোতাহার সাহেব। বিনু 3টে পারল। অ্যালজেব্রার ফর্মুলাগুলো ঠিকই বলল। বাংলা ব্যাকরণের উত্তরগুলো নির্ভুল হল। পরীক্ষা হয়ে যাবার পর মোতাহার সাহেব বললেন, বিনয়বাবু আমাদের কিন্তু বেশ ভালো ছেলে। স্কুল খুললে রোজ ক্লাস করবে, বুঝলে? একদিনও ফাঁকি দেবে না। আগে না। ক্লাস 8-এ ও পারবে তো? নিশ্চয়ই পারবে, দেখবেন স্ট্যান্ড করবে। ঠিক আছে, এবার তাহলে উঠি মোতাহার। এখনই উঠবেন? হ্যাঁ, ধান কাটা চলছে ওদিকে, একবার মাঠে যাওয়া দরকার। বলতে বলতে উঠে দাঁড়ালেন হেমনাথ। তারপর হঠাৎই যেন কথাটা মনে পড়ে গেল। বিনুর দিকে ফিরে বললেন, মাস্টার মশাইকে প্রণাম করো। মোতাহার সাহেবকে প্রণাম করে বিনু যখন উঠে দাঁড়ালো, হেমনাথ আবার বললেন, একে আজ প্রথম দেখলে ভবিষ্যতে অনেকবার দেখবে, আর জীবনে এই মানুষটির মতন হবার চেষ্টা করো। আপনাদের কেমন লাগছে এই উপন্যাসটা? আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওতে একটা ছোট্ট লাইক দেবেন, আর যারা নতুন এসেছেন তাদেরকে তো বলেছি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, যাতে এর পরে যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আরও একটা পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।